ফুলের গন্ধে মৌ মৌ করছে পুরো বাড়ি। মন যেন এক অদ্ভুত ঘোরে ডুবে যায়। চারপাশে ছড়িয়ে পড়েছে এক কোমল মায়াবী ঘ্রাণ, যেন প্রকৃতি নিজেই ভালোবাসার চিঠি লিখে পাঠিয়েছে বাতাসের হাতে। নতুন ফুটে ওঠা ফুলগুলো বাগানে। সকাল সকাল নাস্তার টেবিলে সবাই জড়ো হয়েছে, শুধু তাসফিন নেই। ক্লান্ত পায়ে নিচে এলো ফারহা। ফারহাকে দেখতেই জয়নাল আহমেদের শুধোয়, আমু, তাসফিন কোথায়? চারিদিকে দৃষ্টি বুলিয়ে ফারহা লক্ষ্য করল সত্যি তাসফিন নেই। আরিফা আহমেদ একই টোনে ব্যস্ত হয়ে বলেন, ফারহা, যা মা, তাসফিনকে তাড়াতাড়ি নিচে আসতে বল। চোখ দুটো আকারে বড় বড় হয়ে গেল। সে যাবে? লোকটা যে পরিমাণে রূপ বদলায়! ফারহা কবে যেন প্রাণ হারায়। আমি পারবো না, তুমি যাও। নূপুর নিচেই আসছিল। তাদের কথোপকথন শুনে সে বলল, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। এক পা সিঁড়ির দিকে দিতেই শুনতে পেল মাহিরের হাঁক ডাক। নূপুর ছুটে গেল তার দিকে। আরিফা আহমেদ ক্ষিপ্ত মেজাজে বলে উঠলেন, ফারহা, তুই কি যাবি? রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে গেল ফারহা। মনে মনে আল্লাহকে ডাকছে সে। তাসফিনকে ভীষণ ভয় লাগে তার। লোকটা বড্ড জাদরেল। জাদরেল নয়, অসভ্য, ফাজিল, নির্লজ্জ, একটু লজ্জা নেই। মনে মনে হাজারটা বকা দিয়ে এগোতে লাগলো ফারহা। ডান দিকে গিয়ে নিজের ঘরটা দেখতে পেল। তার পাশেই আরো একটি ঘর রয়েছে, ওখানেই থাকছে ফাজিল লেফটেন্যান্ট সাহেবটা। রুমের কাছে এসে পা জোড়া থমকালো ফারহার। এলোমেলো দৃষ্টি ফেলল সে। আশেপাশে এক নজর তাকিয়ে লম্বা ঢোক গিলে ভেতরের উদ্দেশ্যে পা বাড়ালো। দরজার কপট খোলাই ছিল, ধাক্কা দিতেই খুলে গেল পুরোটা। কেউ নেই ভেতরে। ফারহা ভুরুদয় কুঁচকে এলো তার। খট শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তাসফিন শেখ। পরনে শুধু টাওয়াল ছাড়া আর কিছুই নেই। সদ্য শাওয়ার নিয়েছে বোধহয়, তাই তো চুল থেকে নিদারুণ ভঙ্গিতে টুপ টুপ করে পানির ফোঁটা পড়ছে ফ্লোরে। ফারহা অনুভব করছে তার গলা শুকিয়ে আসছে। পেটানো শরীরটা বেশ নজর কাড়া। চোরা চোখে বারবার তাকে দেখছে ফারহা। কি চাই মিসেস শেখ? ওভাবে চোরের মতো না তাকিয়ে সোজাসুজি তাকান। আমাকে দেখতে ইচ্ছে করছে বললেই তো চলে, আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। দু কদম পিছিয়ে গেল ফারহা। পিটপিট চোখ করে তাকালো তাসফিনের দিকে। আমু ডাকছে আপনাকে। তাসফিন বাঁকা হাসলো। হুট করে তেড়ে এসে টেনে ধরে ফারহার হাতখানা। হকচকিয়ে গেল ফারহা। উফ, মিসেস শেখ, আপনি এত নরম কেন? একদম তুলোর মতো। হাত ধরতেই এমন হচ্ছে, হাত জড়িয়ে ধরলে তো একেবারে। চুপচাপ, নির্লজ্জ লেফটেন্যান্ট সাহেব, যান তাড়াতাড়ি খেতে। সবাইকে উদ্ধার করুন। খাবার পরে দেখছি, আগে আপনাকে খাই, এরপর। বাকি কথাটা শেষ করতে পারল না তাসফিন। তার পূর্বেই নূপুর ডেকে ওঠে, ভাইয়া, ভাইয়া। নূপুরের ডাক শুনে সরে গেল তাসফিন। দরজার সামনে এলো নূপুর। দুজনকে একসাথে দেখে মৃদু হাসল নূপুর। ও ফারহা, তুমি এসেছো? আমি আবার এলাম ভাইয়াকে ডাকতে। ভাইয়া, আন্টি ডাকছে, তাড়াতাড়ি এসো। নূপুর প্রস্থান করতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তাসফিন। ফিসফিসিয়ে বলল, তোমাকে তো পরে দেখে নেবো সুখ। আজকে রাতে তুমি কাঁদবে, আর কান্নার কারণ হবে এই তাসফিন শেখ। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। নূপুরের পিছু পিছু সেও ছুট লাগালো। লোকটার ভরসা নেই, কখন কি করে বসে। ইস। খাবার শেষে তাসফিন বেরিয়ে পড়েছে। যাওয়ার পূর্বে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই বলে যায়নি ফারহাকে। আরিফা আহমেদের সাথে কথা হয়েছে, ওনাকে বলেছে বিকালের দিকে ঢাকায় রওনা দিবে। বন্ধ গোডাউনের ভারী লোহার দরজাটা চাপা শব্দে খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ভেতরে পা রাখলো তাসফিন শেখ। বাইরে ঝাঁঝালো বাতাস পেছনে ফেলে সে এক নিঃশব্দ জগতে প্রবেশ করলো, যেখানে সময় থমকে আছে আর আলো যেন ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দিয়েছে। চারপাশে পুরানো কাঠ, মরিচা ধরা লোহার সেলফ, আর বাতাসে ভেসে থাকা ধুলোর গন্ধ। সব মিলিয়ে একটা চাপা উত্তেজনা ছড়িয়েছিল গোটা পরিবেশে। তার অপেক্ষার ঠিক সামনে কনক্রিটের দেওয়ালের ছায়ায় দাঁড়িয়েছিল নেহাল। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, চোখে চাপা উত্তেজনার ঝলক। সে যেন জানতো আজকের এই রাত শুধু একটা সাক্ষাৎ নয়, একটা মোড়,
যেখানে গল্প নতুন মোড় নেবে। তাসফিনের পা থেমে গেল কিছু দূর এসে। দুজনের মাঝখানে কয়েক হাত ফাঁকা জায়গা, কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছে অজস্র না বলা কথায়। নিহাল এগিয়ে এলো ধীরে ধীরে। গলা থেকে নিঃসৃত হলো নিচু স্বরের একটাই শব্দ, তুই এলি শেষমেশ। ওই জানোয়ারটাকে বেঁধে রেখেছি। তাসফিন কোনো রকমে বাক্য ব্যয় না করে ভেতরের দিকে যেতে লাগলো। জ্ঞান হারিয়ে চেয়ারেই বাঁধা অবস্থায় বসে আছে সাইফুল। সাইফুলকে দেখেই চোয়াল শক্ত হয়ে আসে তার। রাগে ফুঁসছে সে। চোখের ইশারায় নিহালকে ওকে জাগাতে বলল। পাশে থাকা পানির বোতল তুলে সজোরে পানির ঝাপটা দিল মুখের ওপর। ছুঁড়ে ফেলল নেহাল। সাইফুল চমকে ওঠে, বোঝার চেষ্টা করে তার সাথে কি হচ্ছে। তাসফিন, তুমি আমাকে আটকে রেখেছো কেন? কি চাও তুমি? কেন করছো এইসব? সাইলেন্স। ফাঁকা ঢোক গিলল সাইফুল। পাশে থাকা বড় রডটা হাতে তুলে নিল তাসফিন। এগিয়ে এসে সাইফুলের সামনে রাখা চেয়ারে বসলো। দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলল, তুই কেন এমন করলি সাইফুল? থরথরিয়ে কাঁপছে সাইফুল। প্রাণ পাখিটা তার যাই যাই অবস্থা। কি করেছি আমি? চোখের কার্নিশ লাল হয়ে আছে তাসফিনের। সাইফুলের প্রতি রাগটা থরথর করে বেড়ে চলেছে। কি করেছিস জানিস না সাইফুল তুই? দেখো তাসফিন, তুমি যদি ভেবে থাকো আমাকে এই সব বলে ভয় দেখাবে, ভুল করছো। ভুলে যাচ্ছ নূপুরের কথা। কথার পিঠে থামিয়ে দিয়ে কথাগুলো বলল সাইফুল। রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল তাসফিন, এই, তোর কি মনে হয় আমি তোকে আমার বোনের ধারের কাছেও আর আসতে দিব? তোকে তো আমি। আকস্মাৎ হো হো করে হেসে উঠল সাইফুল। এতক্ষণে ভেতরে থাকা সব ভয় ডর উবে গেল মুহূর্তের মধ্যে। তার মধ্যে কোনো রকম অনুশোচনা নেই। হাসির শব্দে পুরো গোডাউনের ভেতরেই ছড়িয়ে পড়েছে। হিংস্র ভঙ্গিমায় বলে ওঠে, আমি কি ভয় পাই তোকে তাসফিন? তুই আমাকে নুপুরের কাছে যাওয়া থেকে আটকাতে পারবি তো? হাত জোড়া থামে তাসফিনের। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে পড়ে সে। পাশে থাকা নেহাল ফুঁসছে রীতিমতো। সাইফুল ফের বলে ওঠে, যেখানে নিজের বইয়ের কাছে যাওয়া থেকেই আটকাতে পারিসনি, আর সেখানে আমার বইয়ের কাছে যাওয়া থেকে আটকানোর তুই কে? বুকের ভেতর কেঁপে উঠল তাসফিনের। থমকে দাঁড়ায় সে, কলার চেপে ধরে। কসম আল্লাহর, আমি তোকে জবাই করে ফেলবো তাসফিন। তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসে সাইফুল। ফোনে ভিডিও আছে দেখ। যা তাসফিন, আগে নিজের বউকে দেখ। মাথা কাজ করছে না তাসফিনের। নিজের চুল খামচে ধরেছে সে। নিহালের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, ফোন কই ওর? ফোন দে নেহাল। পকেট থেকে ফোনটা বের করে এগিয়ে দিল নেহাল। কাপা হাতে দ্রুত গ্যালারিতে প্রবেশ করে তাসফিন। ভিডিও অনুসন্ধান করে অবশেষে পেল সে। নিস্তব্ধ রাতে ঘুমিয়ে আছে ফারহা। চুপচাপ শুয়ে নেই সে। এদিকে সেদিকে করছে মাঝে মাঝে। নড়াচড়ার কারণে শাড়ির অনেক অংশ সরে গিয়েছে। ফলস্বরূপ শরীরের অনাবৃত অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় সবকিছুই খোলামেলা। স্তব্ধ হয়ে গেছে তাসফিন। ফারহা তাকে বলেছিল সে ফিল করতে পেরেছে কেউ একজন তাকে দেখেছিল। সে বারবার বলেছিল রুমে কেউ ছিল। ফোনটা শব্দ করে নিচে পড়ে গেল। থমকে গেল তাসফিন। সে একটি বার যদি ফারহার কথা বিশ্বাস করত। তাচ্ছিলের সেই হাসি আবারও কানে এলো তাসফিনে। ভাই, তোর এত হট বউ, কি বলবো, জাস্ট ফিদা হয়ে গেছি। শুধু আমি না, আমার সাথে তো সৌহার্দ্য ওর উপরেও ফিদা হয়ে গেছে। উফ মাইরি, একবার হলেই উফ সাদ। এই, গালি দিল তাসফিন। সপাটে লাথি দিয়ে উল্টে চেয়ার সহ ফেলে দিল নিহালকে। এই, কি মনে করিস শেষমেশ ফারহার দিকে? তোর তো বউ নেই নেহাল, না হলে তোর বউটাকেও আদর করতাম রে নেহাল। সাইফুলের কথাগুলো কাটা দিচ্ছে নেহালের গায়ে। তাসফিন দাঁড়িয়ে আছে চুপচাপ। সে এখন যা করতে চলেছে তা কেউ ভাবতেও পারবে না। তুই আর যাই করতে পারিস, আমি তোকে বাঁচিয়ে রাখতাম সাইফুল, কিন্তু তুই আমার সবচেয়ে পার্সোনাল জিনিসের দিকে নজর দিয়ে বড্ড ভুল করে ফেলেছিস। চোখ উঠিয়ে তাকালো সাইফুল। নেহাল বোঝার চেষ্টা করছে তাসফিনের ভাবান্তর। তাসফিনের রাগ একমাত্র সেই দেখেছে। আজকে সাইফুলের সাথে ঠিক কি হতে চলেছে
তা সে আন্দাজ করতে পারছে। নাম সাইমন, বহুরূপী এক। তোর ভাই সাইফুল যে এত আপাতত অস্ট্রেলিয়ায় বসে আছে। তুই ওর ছোট ভাই, তাই তো? নূপুরের সম্পর্ক হয় সাইফুলের সাথে, বিয়ে হয় সাইফুলের সাথে, অথচ সে অস্ট্রেলিয়ায় চলে যায়, আর তার জায়গা নিলি তুই। তাসফিনের কথা শুনে চমকে তাকালো নিহাল। তার মানে ও সাইফুল নয় সত্যি? এর মানে নূপুরের সাথে এই লোকটা এত বছর ধরে অবৈধ সম্পর্ক করে চলেছিল? তাসফিন আবারও বলতে শুরু করলো, মুখে প্লাস্টিক সার্জারি করানো হয়েছে একমাত্র আমাদের ধোঁকা দেওয়ার জন্য। এবং এমনকি ওই যে মাহির, ওকেও তুই ব্যবহার করেছিস। বাঁকা হাসলো সাইফুল নামক ছদ্মবেশী সাইমন। আরে বাহ, সব তো দেখি জানিস। হাতে নেওয়া ছুরি দিয়ে কবজি কেটে দিল তাসফিন। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল সাইফুল, তোদের মতো পাচারকারী খুব বেশি দিন টিকতে পারে না। আগে তোকে শেষ করব, এরপর তো অস্ট্রেলিয়ায় তোর ভাইকে। তোর এত সাহস, আমার বোনের সাথে এত বড় ধোঁকাবাজি করিস? তোকে তো আমি। কথাটা বলেই ধারালো লম্বা ছুরি তুলে নিল তাসফিন। হ্যালো, শেষ, সব কিছু শেষ আরিয়ান। নেহালের ফোন পেয়ে প্রথমে চমকালো, কিন্তু সব শেষ শুনে আটকে ওঠে সে। কি হলো নতুন করে? কি হয়েছে বলবি প্লিজ? সাইফুল? কি বলছিস তুই এসব? মানে সাইমন? বিস্ফোরিত কণ্ঠে শুধোই আরিয়ান। নেহাল তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সেদিন যখন তাসফিনকে কৃষ্ণপুরে গুলি করা হয়, ওটা আর কেউ নয়, সৌহার্দ্যই করেছে। আর সৌহার্দ্যকে এটা করতে বাধ্য করেছে সাইমন, মানে যাকে আমরা সাইফুল হিসাবে চিনি। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। সৌহার্দ্যের সাথে এটাই হয়েছে। অন্ধকার কারাগারের পেছনে আজকে তার জায়গা। ভূরুদয় কুঞ্চিত করে নিল আরিয়ান। এখন কোথায় সাইমন? বাঁকা হাসল নিহাল, রহস্যময় কণ্ঠে বলে, ওর অবস্থা তাসফিন এমন করেছে যে বারবার মরবে, পদে পদে মরবে। আরিয়ানের নূপুরের কথা ভাবতেই বুকটা যেন ধক করে উঠল। কিন্তু নেহাল, আমাদের নূপুরের কি হবে? নূপুরের কথা মাথায় আসতেই বুকের ভেতর মোচড় দিচ্ছে নেহালের। সে সত্যিই জানে না এইসব কিছু জানার পর তার ঠিক কী অবস্থা হবে। আমি সত্যিই জানি না আরিয়ান, কি করে বলবো সবটা। আরিয়ান আবারও তপ্ত নিঃশ্বাস ফেলল। উঁকি দিয়ে দেখলো স্নেহা বিছানায় ঘুমিয়ে আছে, বারবার এদিকে ওদিকে করছে। নেহাল, তুই আমাকে আপডেট দিতে ভুলিস না। আকিকার আমিও দেখছি কি হয় শেষমেশ, মাস্টার মাইন্ডের কি হয়। ওকে। পৃথার আজকে ভীষণ জ্বর এসেছে। অবশ্য এই জ্বরের কারণ নেহাল আর তার ছোট চাচি সুবর্ণা। এই যে রাত বিরাতে অবাক করে দিয়ে বলছে পৃথার জন্য পাত্র দেখা হচ্ছে, খুব শীঘ্রই একটা ভালো পাত্র খুঁজে মেয়েটাকে বিয়ে দিয়ে। কথাটা জানার পর থেকে কেঁদে কেঁদে অবস্থা খারাপ মেয়েটার। যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে আপন করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না মেয়েটা। বার কয়েক কল করেছে, অথচ লোকটা ফোন ধরেনি। জ্বরের গা পুড়ে যাচ্ছে তার। জানালার কাছে বসে বসে গুনগুন করে পৃথা গায়, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তোমার সুখ ব্যথার জোয়ার এই বুকে ডাকবো। শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। অন্ধকারের ঢাকা বাড়িটির ভেতরে দাঁড়িয়ে ফারহার বুকের গভীরে এক অজানা শীতলতা নেমে এলো। যেন হঠাৎ করেই পরিচিত পৃথিবীটা বদলে গেছে। শহরের ব্যস্ততা পেরিয়ে যখন সে ঢাকায় পৌঁছায়, তখন মনে হচ্ছিল নিঃসঙ্গতা আর হবে না। কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো। নেহাল কথা দিয়েছিল বিকালের মধ্যেই তাসফিন থাকবে সবার আগে, অথচ সিঁড়ির ধাপে ধুলো জমে আছে। দরজার সামনে পড়ে থাকা শুকনো পাতাগুলো স্পষ্ট করে দেয় অনেকক্ষণ কেউ ঢোকেনি এখানে। চারপাশে ঘন নীরবতা, বাতাসটাও যেন স্তব্ধ। দেওয়ালের গায়ে ছায়া ফেলে রেখেছে নিঃসঙ্গতা। সবকিছু কেমন যেন ঘুটঘুটে অন্ধকারের ছায়ায় আচ্ছন্ন। জানালার কাছে পড়া ম্লান চাঁদের আলোয় ঘরগুলো হয়ে উঠেছে এক একটা নিঃশব্দ আতঙ্কের কোষ।
ড্রয়ারে হাতড়াতে হাতড়াতে ফারহা অবশেষে মোমবাতিটা খুঁজে পেল। নিঃশব্দ ঘরের বুকে সে যেন একমাত্র জীবন্ত সত্তা। চুপচাপ আগুন ধরিয়ে মোমবাতিতে আলো জ্বালালো সে। মোমবাতির আলোয় ঘরের প্রতিটি জিনিস নতুন রূপে ধরা দিল। চেনা সোফাগুলো, জানালার পর্দা, দেওয়ালের ঘড়িটা দেখল। রাত 12:30 ছুঁই ছুঁই। বাড়ির সদস্যরা নেই। কেন নেই তাও জানে না ফারহা। নূপুর, ঝুমুরকে সঙ্গে আনেনি নেহাল। ওরা নাকি কাল আসবে। সিঁড়ির প্রতিটি ধাপে পা ফেলার সময় ফারহার মনে হচ্ছে কিছু হবে। অন্ধকারে মোমবাতির কাপা আলো হালকা। দরজা খুলে রুমে ঢোকার সঙ্গে সঙ্গে হঠাৎই বুকের ভেতর কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। মনে হলো যেন কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। পেছন ফিরবার আগেই কোমরের চারপাশে জড়িয়ে এলো দুই বাহু। ফারহা থমকে গেল। সেই স্পর্শ, সেই উষ্ণতা। ভুল হবার উপায় নেই। ভেজা শরীরে গন্ধ মিশে যেতে লাগলো বাতাসে। তার শরীরের তাপ পোশাক ভেদ করে পৌঁছে গেল ফারহার গভীরে। কাঁপতে কাঁপতে ফিস ফিস করে বলল, লেফটেন্যান্ট সাহেব। তাসফিনের নিঃশ্বাস ঘাড়ে পড়ছে জ্বলন্ত এক ধরনের উষ্ণতা। শব্দহীন অথচ প্রবল উপস্থিতি দিয়ে সে মিশে যাচ্ছে ফারহার অস্তিত্বে। ফারহার দুটি হাত অনিচ্ছায় নড়ে চড়ে উঠলেও তাসফিন যেন শোনে না কিছুই। ঘাড়ে এক নরম চুমু রেখে সে বলে ওঠে কাঁপা কাঁপা কণ্ঠে, কাঁদতে এসেছি আজ নিজের মতো করে। ফারহার চোখ বুজে আসে, শরীর থরথর করে কাঁপে ওর ভেতরে। ছেড়ে দিন। আমি সরি সুখ। আমার ছোট্ট একটা ভুল হয়েছে জান। তোমার কথাটা বিশ্বাস করা উচিত ছিল সেদিন রাতে। ফারহা বুঝল না তাসফিনের কথার অর্থ। আলো ও অন্ধকারের মাঝে তৈরি এক অন্যরকম আবহে। তাসফিন হঠাৎই ছোট্ট একটা মসৃণ কাপড় তুলে নিজের চোখ বেঁধে নিল। যেন অনুভূতিকে বাড়িয়ে দিতে চায়। চক্ষু সীমার পেরিয়ে ছুতে চায় শুধু অনুভব দিয়ে। ফারহা তখনও নিঃশব্দ। এক অদ্ভুত আবশ্যকতা তার মধ্যে। তার হালকা শরীরটাকে আলতো করে কোলে তুলে নিয়ে বসিয়ে দিল কাঠের কেবিনের ওপর, যেখানে রাতের নিস্তব্ধতা প্রতিধ্বনি তোলে প্রতিটি নিঃশ্বাসে। তারপর মোমবাতির আলোয় দুলতে থাকা ফিতের গিঁট খুলে দিল তাসফিন ধীরে ধীরে, স্থির হাতে। যেন কোনো প্রাচীন কিছুর খোলস খুলছে সে। বুকের ভেতর ধুকপুক করছে রমণীর। সফেদ রঙা পর্দা শার্ট খুলে পরিয়ে দেয় ফারহার বদনে, যেন এক সমস্ত অস্থিরতা ঢেকে দিচ্ছে তার পরিধানে। প্রণয়ের এক আদান প্রদান, যেখানে গন্ধ স্পর্শে বুনে যায় এক অপার্থিব বন্ধন। তবু অবাধ্য ছোঁয়ায় ফারহার ভেতরে কেঁপে ওঠে সমস্ত অনুভব। কণ্ঠনালীর কাছে এসে জড়িয়ে যায় শব্দ, ভাষাহীন হয়ে পড়ে সে। ঠোঁটের কোণে জমে থাকা নিঃশ্বাসটুকু আটকে আছে। চোখ থেকে ধীরে সেই মসৃণ কাপড় সরিয়ে তাসফিন এবার ফারহার দুটি নরম হাত জড়িয়ে বাঁধল হালকা কিন্তু দৃঢ়। চমকে উঠল ফারহা। চোখে বিস্ময়, ঠোঁটে কম্পিত প্রার্থনা। না প্লিজ। তাসফিন কানে কানে ফিসফিস করে, কণ্ঠে মাদকতা মেশানো কণ্ঠেই বলে, শুধু একটু কাঁদবে আজ, আর কিছুই না। তার বুকের বাঁ পাশে হৃদস্পন্দন যেন যুদ্ধ ঘোড়ার খুরের মতো ছুটে চলেছে অস্তিত্বের সবটুকু নিয়ে। শীর্ণ বদনখানি কোলে তুলে নিল সে। ভেজা শরীরের উষ্ণতায় একাকার করে দিল ফারহাকে। সেই উষ্ণতা স্পর্শ করল তার হাড় গোড় পেরিয়ে আত্মার গহীনেও। এগিয়ে গেল বিছানার দিকে, যেন নিঃশব্দে কোনো স্মরণস্থল। ফারহাকে শুইয়ে দিল মখমলি চাদরের উপরে। শক্তপোক্ত প্রশস্ত দেহের ভারে চাপা পড়ে গেল ফারহার শীর্ণ কোমল শরীর দুটির বিপরীত সত্তা। কিন্তু একটি স্পন্দনে বাধা। তার চোখ ধীরে ধীরে বুজে আসে। অবচেতনভাবে মিশে যায় সেই ছোঁয়ায়, যেটি ছিল ঘূর্ণিঝড়ের মতো বেপরোয়া, আবার সমুদ্রের মতো প্রশান্ত। ফারহা বুঝে যায় কিছু অনুভবের ব্যাখ্যা নেই, কিছু মুহূর্তর ভাষা বাইরে। তাসফিন তখন ফিসফিস করে বলে, লেট মি ব্রেক ইউ অনলি টু হোল্ড ইউ ক্লোজার। ইউ আর অনলি মাই লাইট।
ইন ডার্কনেস, ইন এভরি ব্রেথ। এতক্ষণে ফারহা লক্ষ্য করেছে তাসফিনের হাতে লালচে তরল পদার্থ, রক্ত। জান প্লিজ অনস মোর। আর এটা আমার রক্তে রঞ্জিত করব তোমায় মিসেস শেখ। অস্থির হয়ে ওঠে ফারহা। অস্থির ফারহাকে আরো অস্থির করে তোলে তাসফিন। নিজের অতি নিকটে সব সীমা পার করে ভাসিয়ে দেয় সুখের সাগরে। তপ্ত দুপুরে নেমে এসেছে শহরের ছাদে ছাদে, আর রোদ যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে বাতাসে। দিগন্তের ওপার থেকে সূর্য গলিত সোনার মতো ঝরে পড়ছে প্রতিটি ইট পাথরের গায়ে। গাছের পাতাগুলো ক্লান্ত, নিস্তেজ বাতাসের স্পর্শ পর্যন্ত কুঁকড়ে যাচ্ছে যেন। হাওয়া নেই, নেই কোনো শব্দ। দূর থেকে ভেসে আসছে একটা কাকের কর্কশ ডাক, একঘেয়ে আর বিরক্তিকর। ছাতা হাতে বেরিয়েছে ঝুমুর আর নবীন দুজনে। পথে পথিক কম, পিচ ঢালা রাস্তাগুলো কাঁপছে গ্রীষ্মের মরীচিকায়। মানুষগুলো যেন রোদ থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর ছায়া খুঁজে পাওয়া যেন আজ কোনো বিলাসিতা। এই দুপুরের সময় যেন ঘুমিয়ে পড়েছে ঘড়ির কাঁটা চলছে। শোনো নবীন, আমার সামনের মাসে লাস্ট ইয়ারের এক্সাম আছে। তুমি আজকেই আমাকে বাড়ি পৌঁছে দাও। নবীন মন দিয়ে ঝুমুরের কথাগুলো শুনল, কিছু সময় ভেবে বলল, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলে বিকালে বলছি। ভাবলে কিন্তু চলবে না, আম্মু আজকে দুপুরে ফিরবেন, আমাকে যেতেই হবে। বিষয়টি বুঝতে পারছে নবীন। এই তো, শেখ পরিবারের বাকি সদস্যরা একটু বাইরে গেছেন দুদিনের জন্য, আজকেই ফিরে আসবে, ঝুমুরকে যেতেই হবে। নবীন অমত করল না। বই পড়ুয়া মেয়েটা যে তাকে ভালোবাসে, এটাই তার জন্য যথেষ্ট। আর কি লাগে, এখন তাকে পড়াশোনার সুবিধা করে দেওয়াই উচিত। দুপুর হয়ে এসেছে সেই কখন, এখনো ঘুম থেকে উঠতে পারেনি ফারহা। মূলত ফারহাকে উঠতে দেওয়া হয়নি। দুই হাতে জাপটে ধরে শুয়ে আছে তাসফিন। চোখ পিটপিট করে তাকালো ফারহা। লোকটা যে কতবার দেখেছে ততবারই রাতের কথাগুলো মনে পড়ছে। এর আগে তো কখনো এমন ছিল না। তার উন্মাদনা সবকিছু অন্তর আত্মা কাঁপিয়ে তোলে ফারহার। দৃষ্টি সরিয়ে জানালার দিকে ফেলল সে। সূর্য এখন মাথার উপর, অথচ তারা এখনো ঘুমাচ্ছে। সে না হয় ঘুমোচ্ছে, কিন্তু ফারহা, তাকে কেন উঠতে দেওয়া হচ্ছে না? শুনুন না লেফটেন্যান্ট সাহেব, উঠুন, সরুন, আমি ব্যথা পাচ্ছি। কেউ শুনল না ফারহার কথা। উল্টো হাতের বাঁধন আরো দৃঢ় হলো তার। খুব শক্তভাবে জড়িয়ে ধরে রেখেছে তাকে। ব্যথায় অস্পষ্ট স্বরে গোঙাতে লাগলো ফারহা। প্রাণ পাখিটা যাই যাই অবস্থা। শুনুন না প্লিজ, এবার তো উঠুন। উহুম, আর কিছু সময়। জড়ানো কণ্ঠে বলা বাক্যটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো ফারহার। নেশাক্ত কণ্ঠে হুঁশ হারাচ্ছে সে। রাত থেকে একইভাবে জড়িয়ে আছে সে, একটুও ছাড় দেয়নি। রাতে ঘুমোতেও পর্যন্ত দেয়নি ফাজিল কমান্ডার তাকে। যখন একটু ঘুমোতে চেয়েছিল ঠিক তখনই বুকে নিজের জায়গা করে নিয়েছে। না না, সরুন, আমি উঠবো, ওয়াশরুমে যাব। না, আর একটু ঘুমাই। না, ওয়াশরুমে যাব তো। এইবারও মুখ তুলে তাকালো তাসফিন। চোখের কার্নিশ লাল হয়ে আছে তার। ফারহা পিটপিট করে দেখলো প্রণয় পুরুষকে। পরপর নাক ডুবিয়ে দিল গলায়। লম্বা নিঃশ্বাস টেনে কিছু সময় একইভাবে শুয়ে রইল। হাঁসফাঁস করছে ফারহা। চট করে পাশের টাওয়ালটা তুলে কোমরে জড়িয়ে নিল তাসফিন। উঠে দুই হাতে পাজা কোলে তুলে নেয় তার তুলতুলে ফুটফুটে বউটাকে। পরনে সফেদ রঙা শার্ট এখন শুকিয়ে গেছে, যা বাকি রাতটুকু ফারহার নাজুক বদনে লেপ্টে ছিল। আমি পারবো যেতে। পারবে না সুখ। ওয়াশরুমের দরজার সামনে আস্তে করে ফারহাকে নামিয়ে দিল তাসফিন। তাসফিনের দিকে তাকাতে পারছে না ফারহা। এক টুকরো সাদা বস্ত্রে নিজেকে ঢেকে রেখেছে সুদর্শন পুরুষ। তাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখেছে ফারহা, খুব কাছ থেকে, আদুরে আদুরে ভাব। উন্মাদনা তার অস্থির হয়ে বলা প্রতিটি বাক্য শুনেছে ফারহা দাঁড়িয়ে থাকা বড্ড মুশকিল। চট করে ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল ফারহা। এলোমেলো চুলগুলো আরো একটু এলোমেলো করে দরজার দিকে তাকালো তাসফিন।
অষ্টপুটে খেয়াল চলছে দুষ্টু হাসি, সেই হাসিটুকুই শুধু। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে এগিয়ে চলেছে। বিকাল হয়ে এসেছে প্রায়। ফারহা উঠে রান্নাঘরে গিয়ে চমকালো, ইতিমধ্যেই অল্প কিছু খাবার বানিয়ে ফেলেছে তাসফিন, সেগুলো টেবিলে রাখা আছে। চমকের পরে চমক পাচ্ছে ফারহা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ তো বড্ড রোমান্টিক আর বেপরোয়া, তা বুঝতে আর বাকি নেই ফারহার। ঠোঁটের কোণে দেখা মিলল অমায়িক হাসিটা। চলে আসুন মিসেস শেখ। হুম। নাজুক মেয়েটা ছোট ছোট কদম ফেলে এগিয়ে এলো। কাছাকাছি আসতেই আরো একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো তাসফিন। চেয়ারের বদলে নিজেই কোলেই টেনে নিল লজ্জায় আড়ষ্ট হওয়া প্রণয় কন্যাকে। থমকালো চমকালো বটে ফারহা। পৃথা খুব অসুস্থ, নেহাল সকাল সকাল থেকেই দেখে গিয়েছে তাকে। বাড়িতে কেউ নেই, তার চাচা চাচি সেই ছোট ছেলেটাকেও দেখতে পাচ্ছে না, যার সাথে পৃথার বিয়ে ঠিক করেছে। ঘরে ঢুকেই দেখলো বসার ঘরে এলোমেলো ভাবে বসে আছে পৃথা। চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেছে মেয়েটার। মেয়েটা নিজের বড্ড অযত্ন করে। আচ্ছা, নেহাল কেন পারছে না তাকে ভালোবাসতে? কেন পারছে না একটুখানি মনে জায়গা দিতে? দরজায় কড়া নাড়তে হকচকিয়ে ওঠে বসলো পৃথা। চোখের সামনে নেহালকে দেখে পিলে চমকে ওঠে তার। আপনি আপনি এখানে? নেহাল ওপর নিচ মাথা দোলায়। জ্বর দগ্ধ শরীরে উঠে দাঁড়ালো পৃথা। চওড়া হেসে বলে, ভেতরে আসুন। ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো নেহাল। সূক্ষ্ম নিঃশব্দ নিঃশ্বাস ফেলে শুধায়, চোখে মুখের এমন অবস্থা কেন? শুনলাম জ্বর এসেছে। নেহালের কথায় ভড়কালো পৃথা। শুকনা ঠোঁট জোড়া আলতোভাবে ভিজিয়ে বড্ড আবদার করে বলল, আমার একটা আবদার আছে, রাখবেন? ভুরু বাঁকালো নেহাল সন্দিহান কণ্ঠে শুধোয়, কি আবদার? পৃথা নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে সাহস করে হাতটা ধরে নেহালের অশ্রুসিক্ত নয়নে ফিসফিসিয়ে বলল, আমাকে বিয়ে করবেন নেহাল? আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে আপনি ছাড়া কাউকে কল্পনা করতে পারি না। আমার ভীষণ দম বন্ধ লাগে। প্লিজ আমাকে বিয়ে করে নিন। আমি কখনো স্ত্রীর অধিকার চাইব না, শুধু আপনার সাথে থাকতে চাই, আপনার আশেপাশে থাকতে চাই। কথাগুলো কর্ণগোচরের বাক্যগুলো যেন স্পর্শ করা যায় মাত্র ছিটকে সরে গেল নেহাল। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি আজে বাজে কথা বলছো? প্লিজ প্লিজ আপনি আমাকে বিয়ে করে নিন। আমি কথা দিচ্ছি কখনো আপনার কাছে ভালোবাসা চাইব না। নেহাল আশ্চর্য হচ্ছে, শরীর কাঁপছে তার প্রচন্ড রাগে। কিড়মিড়িয়ে বলল, আমার ভুল হয়েছে এখানে আসা, আমার মোটেও আসা উচিত হয়নি। কথাটা তীরের ফলার মতো বুকে এসে বেঁধে পৃথার, কিন্তু নেহাল তা দেখে না। রাগ নিয়ে বেরিয়ে গেল দরজা থেকে। ফ্লোরে বসে হো হো শব্দে কেঁদে ওঠে মেয়েটা। একতরফা ভালোবাসাগুলো এত কষ্টের কেন হয়? গাড়ি চলছে আপন গতিতে অবিরাম অকুতভয়ে। পথের ধারে জমে থাকা ধুলোবালি ঢাকা ঘূর্ণায়মান বাতাসে উড়ে যাচ্ছে ধুলোর পরত। পেছনে রয়ে যাচ্ছে অস্পষ্ট এক স্মৃতি মাখা রেখা। জীবনের মতোই এই চলার মাঝে কোথাও কোনো থেমে থাকার নাম নেই। আকাশের সূর্য যেন এক নীরব সাথী, তার আলোয় গাড়ির ধাতব গায়ে পড়ছে সোনালি ঝিলিক। চারপাশে নীরব প্রকৃতি, মাঝে মাঝে এক আধটা পাখির ডাক, আর রাস্তায় সেই গাড়ির একটানা গতিতে। কোথায় যাওয়া হচ্ছে জানা নেই ফারহার। এই তো সকালের খাবার শেষ হতে না হতেই তাকে নিয়ে বেরিয়ে পড়েছে তাসফিন। বলছেই না কোথায় যাচ্ছে। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জাহান্নামে। তাসফিনের প্রত্যুত্তর শুনে ঘাবড়ে গেল ফারহা। একটু ভালো করে কথা বলতে পারেন না? এমন করেন কেন? কাছে আসো, এত ভালো করে কথা বলবো যে কেঁদে ফেলবে। মুখখানি চুপসে গেল ফারহার। মিনমিনে গলায় বলল, সাদা মনে এমন করে কেন আপনি? ভুরুদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন প্রশ্নবিদ্ধ চোখে শুধোয়। কেমন করি? প্রতি উত্তরে কিছুই বলল না ফারহা, চুপটি করে বসে রইল। কোথায় যাচ্ছে তা জানা নেই, কিন্তু যেতে যেতে এই সফরটা তো একটু উপভোগ করাই যায়। জানালার কাচ নামিয়ে দিল ফারহা। স্বচ্ছ আকাশটা তার সামনে ভেসে উঠছে, কি সুন্দর চারিদিকটা।
সারি সারি গাছপালা পেছনে ফেলে এগিয়ে চলেছে তারা। উফ, কিছু না করাতেই খালি বলে এমন করি, আর কিছু করলে তো রক্ষাই থাকবে না। কথাটা বলে চোখ টেপে তাসফিন। লজ্জা পেয়ে গেল ফারহা। খুব বেফাঁস কথা বলে দুষ্টু কমান্ডার তার। সাইফুল বেঁচে নেই খবরটা ইতিমধ্যে শেখ বাড়িতে ঝড় তুলেছে রীতিমতো। স্তম্ভ হয়ে বসে রইল নূপুর। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে তার। নিহাল এসেছে কিছু সময় পূর্বে। তাসফিন নিজেই বলেছে তাকে এসে সবটা বলতে, এবং পরপর যেন নূপুরকে সামলায়। তাকে সামলানোর দায়িত্বটা তার। নিজের স্বামীকে নিজ হাতে শাস্তি দিয়েছে তারই ভাই। কেন এইসব করেছে তাসফিন ভাইয়া? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রুবেনা শেখের। নিহাল একে একে সবটা বলল। কিভাবে সাইফুল সৌহার্দের সাহায্যে অস্ত্র পাচার করেছে এত বছর ধরে। শুধু এইসব নয়, আরো অনেক খারাপ কাজকর্মের সাথে যুক্ত সে। এবং কি, সে ফারহার সাথে ঠিক কি কি করেছে। কোনো কিছুই আর শুনতে পারছে না নূপুর। চটজলদি উঠে ছুটে চলে গেল নিজের কক্ষে। দরজাটা বন্ধ করে হাঁটু গেড়ে বসে পড়ল তৎক্ষণাৎ। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ অশ্রুকণা। কাকে ভালোবেসেছিল সে? এমন একটা নিষ্ঠুর মানুষকে, যে কিনা তার কথা বাদ দিক, তার ছোট্ট বাচ্চাটার কথাও ভাবেনি। বুকের ভেতরটা হো হো করে কেঁদে উঠল নূপুরে। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে সে। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটি সদস্য কেঁপে উঠল তার কান্নায়। চমকালো নেহাল। রুবিনা শেখ, রেজওয়ান শেখ ওপরের দিকে যেতে চাইলে বাধা প্রদান করে সে। আপনারা যাবেন না কেউ, কাঁদতে দিন ওকে। বুক ভার হয়ে আসে, একটু কাঁদলে চোখের পানির সাথে সাথে ভেতরের কষ্টগুলো বেরিয়ে আসবে। আমার মেয়েটার সাথে এমনটা কেন হলো? এমনটা না হলেও তো পারতো। হো হো করে কেঁদে উঠলেন রুবেনা শেখ। স্ত্রীর কান্নায় বুকে ব্যথা অনুভব করছে রিজওয়ান শেখ। হঠাৎ করে কি হয়ে গেল তাদের পরিবারের সাথে? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। অবস্থা খুব একটা ভালো নয়। বাইরের ঝড় কিছুই নয় নুপুরের মনের ঝড়ের থেকে। ছোট্ট মাহিরকে বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে সে। বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে সাথে নিজের চোখের পানিটা পড়ছে টপ টপ করে। ঠক ঠক আওয়াজ হতেই চমকে ওঠে নূপুর। বসে থাকা মাহির চট করে গিয়ে দরজাটা খুলে দিল। আঙ্কেল! নিহালকে দেখেই কোলে উঠে গেল মাহির। মৃদু স্বরে হাসল নেহাল। পেটে সুড়সুড়ি দিয়ে মাহিরকে হাসাতে হাসাতে অস্থির করে তুলল। আম্মু কোথায়? ভেতরে আছে। জানো আঙ্কেল, আম্মু খুব কাঁদছে। আমাকে বলছেও না কেন কান্না করে। আর বলছে আমার আব্বু নাকি আর কখনো আসবে না। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নেহালের। ছোট্ট নিষ্পাপ ছেলেটা, ছোট্ট একটা বাচ্চা। তার তো কোনো দোষ ছিল না। তবে কেন এমনটা হলো? কোনো কিছুই জানা নেই তার। মাহির নিচে নানু আছে, ওনার কাছে যাও। উনি কিন্তু তোমার জন্যই দই এনেছেন। দইয়ের কথা শুনেই চোখ দুটো চকচক করে উঠল মাহিরের। ত্রস্ত পায়ে ছুটে নিচের দিকে নামলো। মলিন হাসে নিহাল। ভেতরে ঢুকে দেখে নূপুর একই ভঙ্গিতে বসে আছে। নিহাল ক্ষীণ দ্বিধা নিয়ে এগিয়ে গিয়ে বসলো তার পাশে। নূপুর। হকচকিয়ে গেল নূপুর। ফিরে তাকালো তড়িতে। চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে তার। দীর্ঘশ্বাস ফেলল নেহাল। জানো, জীবনে কিছু কিছু কঠিন মুহূর্ত আসে, যখন আমাদের তা সামলে উঠতে সময় লাগে। কিন্তু তারপরেও সেই কঠিন মুহূর্তে আমাদের শক্ত থাকতে হয় নিজেকে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে মাহিরের কি হবে বলো তো? তুমি সাইফুলকে ভালোবাসো তাই হয়তো ওর জন্য। না, বাসি না ভালো। আমি ওই শয়তানের জন্য কাঁদছি না, আমি কাঁদছি মাহিরের জন্য। আমার ছেলেটা যেন অমন না হয়। চোখে হাসে নেহাল। নুপুরের পাশেই ফ্লোরে বসে পড়ে সে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি কখনো ভাবিনি সাইফুল এত নিষ্ঠুর একজন মানুষ। এতটা খারাপ, এতটা নীচ কখনো ভাবিনি। ফারহা আমাদের সবার খুব আদরের। আমি কখনোই ভাবিনি নরপিশাচ ওর দিকে এইভাবে নজর দিবে। চুপ যাও, কথা বলো না নূপুর। সবটা ভুলে যাও। ভুলে যাও সেই শয়তানকে। ওই রকম কেউ তোমার জীবনে ছিল তাও ভুলে যাও। ফিরে তাকালো ঝুমুর। মুচকি হেসে বলল, ভুলে গেছি সেই কখন। কষ্ট হচ্ছে খুব। না, আফসোস হচ্ছে খুব। দুজনের মধ্যে পিন পতন নীরবতা। আকস্মাৎ সেই নীরবতা ভেঙে নূপুর ফিসফিসিয়ে বলল, আচ্ছা,
আপনি আমার জন্য এখনো একা রয়ে গেছেন, তাই না নিহাল ভাইয়া? আপনি আজও আমাকে ভালোবাসেন? থমকে রইল নিহাল। কিছু বলার মতো ভাষা নেই তার। কি করে বলবেন? হ্যাঁ, আমি আজকেও তোমাকেই ভালোবাসি, আগামীতেও ভালোবাসবো। হয়তো হ্যাঁ। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে নূপুর। এতটা ভালোবাসা সেই দিন পায়ে ঠেলে দিয়েছিল। আজ বড্ড আফসোস হচ্ছে তার। তবে সে কখনো চাইবে না তার মতো বোকা নির্বোধ মেয়ে নিহালের জীবনে আসুক। আসবে কি বলছো? এসে গেছে পৃথা। মেয়েটাকে দেখেছে নূপুর। নিহালকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু নেহাল, সে কেন ভালোবাসে না? ধ্যাত, কি বোকা নূপুর। সেই তো কাটা হয়ে আছে নেহালের জীবনে। অনেকের কি অবস্থা। আরিয়ান ফোন করেছে তাসফিনকে। তাসফিন বাড়িতে থাকেনি, তার কারণ আছে। সেই ফেস করতে পারতো না তার বোনকে। অবশ্য এটাও জানে নেহাল, আরিয়ান সবটা সামনে নেবে। আরিয়ান চিন্তিত কণ্ঠে বলল, নুপুরের অবস্থা এখন ঠিক আছে? নেহাল কি সবটা সামলে নিয়েছে? স্বস্তির নিঃশ্বাস ফেলল তাসফিন। আমি খুব শীঘ্রই ফিরবো, ততদিন তোরা ওদের খেয়াল রাখিস প্লিজ। আরিয়ান নির্বিকার কণ্ঠে বলে, তুই চিন্তা করিস না, আমরা আছি। আমরা এদিকটা সামলে নেব। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি নেমেছে সারাদিন ধরে। পাহাড়ের গায়ে যেন মেঘ ছুঁয়ে থাকা এক অলস দুপুর। দিগন্ত জোড়া সবুজে ভেজা পাহাড়গুলো ঢেকে গেছে ধোঁয়াটে কুয়াশায়। দূরের দৃষ্টিটুকু আফসা হয়ে আছে বৃষ্টির পর্দায়। ঝর্ণা ধারার শব্দ মিশে গেছে দূরের কোনো পাহাড়ি নদীর কলকল ধ্বনিতে। প্রকৃতি যেন আজ গভীর প্রেমে মগ্ন। ছিমছাম কাঠের তৈরি ছোট্ট একটি রিসোর্টে উঠেছে তাসফিন শেখ ও ফারহা। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা সেই রিসোর্ট যেন প্রকৃতির বুকের এক নিঃশব্দ আশ্রয়। জানালার কাচের ওপরে টুপটাপ বৃষ্টির ছোঁয়া, আর ভেতরে উষ্ণতা আর নিঃশব্দ দৃষ্টির বিনিময়ের মুহূর্ত। চারিদিকে পাখির ডাক থেমে গেছে, কেবল ঝরা পাতার শব্দ, আর দূরে কোথাও হারমোনিয়ামের মতো বেজে ওঠে বাতাসের গুঞ্জন। অবাক নেত্রে পল্লব ঝাপটাই ফারহা। কি সুন্দর চারিদিকটা, কি সুন্দর জায়গা লেফটেন্যান্ট সাহেব। পছন্দ হয়েছে? খুব। মৃদু স্বরে হাসল তাসফিন। ছোট কাঠের চেয়ারে এসে বসল ফারহা। এই যে বসেছে, এখন আর নড়বে না সে। এত সুন্দর বৃষ্টি পড়ার দৃশ্য মিস করতে চায় না কেন কোনোভাবেই। সাপের মতো গলা পেঁচিয়ে ধরে পেছন থেকে তাসফিন। হকচকিয়ে গেল ফারহা। শুকনো ঢোক গেলে সে। কানের লতিতে আঙ্গুল ছুঁয়ে নেশাতুর কণ্ঠে বলে তাসফিন, এখানে তোমাকে নিয়ে আসার কারণ অন্য কিছু মিসেস শেখ। এখানে আমার ভিন্ন রূপটা দেখবে তুমি। আমি যে ভীষণ বাজে, তোমার ধারণার থেকেও বেশি। ভয়ে মৃদু কেঁপে উঠল ফারহার অন্তঃপুর। দুই হাতে চট করে তাকে কোলে তুলে নিল তাসফিন। ভারসাম্য বজায় রাখতে পা দিয়ে আঁকড়ে ধরে ফারহা তাসফিনকে। ভয়ে আড়ষ্ট হলো সে। এক্ষুনি যদি পড়ে যেত। কি কি করছেন এসব? করিনি, করবো। ভেতরে যাই। তাসমিনের লাগামহীন কথার এই নিঃশ্বাস আটকে আসছে ফারহার। দেখুন, ছাড়ুন আমায়। আমার ভীষণ ভয় করছে আপনাকে। ভয় পাওয়া ভালো মিসেস শেখ। কথাটা বলে ভেতরের দিকে পা বাড়ায় তাসফিন। ফারহা অস্থির কণ্ঠে বলে, কেউ দেখে ফেললে খারাপ বলবে, দয়া করে ছাড়ুন। কেউ দেখবে না। এখানে কেউ নেই। এই পুরো রিসোর্ট আমি একা বুক করেছি। চমকে তাকালো ফারহা। রিসোর্টটা খুব একটা বড় না, তবে তাসফিন একাই বুক করেছে শুনে বেশ অবাক হয়েছে সে। প্লিজ ছাড়ুন, আমি বাইরে বৃষ্টি দেখব। তাসফিন ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, হেই, আগে আমাকে দেখো। আমি তোমাকে দেখে তৃষ্ণা মেটাই। আই অ্যাম গোয়িং টু টেক অল অফ ইউ টুনাইট, এভরি ইঞ্চ মাই লাইফ। ফারহাদ ছটফট করে কাঁপতে কাঁপতে বলল, না প্লিজ। তাসফিন মুচকি হাসে, ইয়েস আই অ্যাম। লজ্জার কান গরম হয়ে আসছে ফারহার, কিন্তু তাসফিন থামে না। এগিয়ে যেতে লাগলো রুমের দিকে। ফাঁকা ঢোক গেলে ফারহা। খুব ভয় করছে লোকটাকে। কি হবে এখন? সেই দিন তো এরকম করেনি, এখন এমন কেন করছে? ঘোর লাগা দৃষ্টিতে তাকালো তাসফিন মাদকতা মেশানো কণ্ঠে বলে, তোমার ফার্স্ট টাইম ছিল তাই জেন্টলম্যানের ছিলাম, বাট নাও দ্য জেন্টলম্যান ইজ গন অ্যান্ড দ্য ফায়ার ইজ দ্য জাস্ট বেগান। টিমটিমে লাইটের আলোয় আবছায়া শরীরটা যেন এক অনাবৃত হয়ে ওঠে। পাথরের মতো ঠান্ডা সিলিং থেকে নেমে আসা একা আলো।
ফারহার পায়ের কাছে ছড়িয়ে পড়ে। ছোটখাটো ফারহা, টাওয়াল জড়ানো শরীরে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা। জানালার কাছে বসে বাইরের ঝিরিঝিরি বৃষ্টির দিকে তাকিয়ে আছে। বৃষ্টির ফোঁটাগুলো তার শরীরের মতোই নরম ও শান্ত, একে একে গড়িয়ে পড়ে জানালার কাছে। কিছুক্ষণ আগেই তো সে মেয়েটির সাথে কত পাগলামি করলো, এই মুহূর্তটি যেন সেই উত্তাল আবেগের লুটিয়েছিল। তাসফিনের বুকের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে। যতই সে নিজেকে ধরে রাখতে চায়, ততই মনে হয় যেন এই অদ্ভুত শান্তির মাঝে এক দুর্বার ঝড় ঘনিয়ে আসছে। কিন্তু ফারহা তাকে সামলাতে গিয়ে হিমশিম খায়। কোলে করে রুমে এনে বিছানায় শুইয়ে দিল তাসফিন তাকে। ফারহার ভয় আর অস্থিরতা আড়ষ্ট করে পড়ে। উন্মাদ বেপরোয়া পুরুষ যখন খুব কাছ থেকে তাকে তীব্রভাবে অনুভব করে, তখন তাকে যেন এক অদ্ভুত যন্ত্রণা গ্রাস করে। তাসফিন অপ্রত্যাশিতভাবে এগিয়ে আসে, স্নিগ্ধভাবে এক দৃঢ় ওড়নাটা টেনে তার দুই হাত বেঁধে ফেলল। ফারহাদ চমকে ওঠে, চোখে ভ্রান্তি আর দুশ্চিন্তা বাধা দিতে গেলে তাসফিন অপ্রতিরোধ্য হাসিটা ভেতরে কম্পন আরো বাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যেই তাসফিনের অদ্ভুত শক্তি ফারহার ভেতর এক নতুন প্রণয়ের ঢেউ তৈরি করলো। সে কেঁপে উঠল। তাসফিনের প্রতিটি স্পর্শ যেন তার বক্ষভাগে গভীরভাবে মিশে যাচ্ছিল, যেন সে এক মহাসমুদ্রে নিমজ্জিত। মুহূর্তের মধ্যে সেই শান্ত আর মিষ্টি ছোঁয়ার মধ্যে যেন এক আগুন জ্বলতে থাকে, আর ফারহা অদ্ভুতভাবে নিজেকে সেই আগুনের মধ্যে হারিয়ে যেতে দেখে। বিছানা ছেড়ে চাদর জড়িয়ে ফারহার কাছে এগিয়ে গেল তাসফিন। চুপচাপ পেছনে গিয়ে বেতের সোফায় বসে দুই হাতে ফারহাকে টেনে চাদরের ভেতরে নিয়ে নিল আলগোছে। হকচকিয়ে গেল ফারহা, তবে তা ক্ষণিকের জন্য। শীত শীত করছে তার, তবে উঠে গিয়ে চাদর নিতে ইচ্ছে করছিল না। উষ্ণ ছোঁয়া পেয়ে সুড়সুড়ি লাগছে ফারহার, কিন্তু মুখ ভার করে বসে রইল একইভাবে। সুখ, হোয়াট হ্যাপেন্ড? মুখটা ভার কেন? দুই হাত মেলে ধরে তাসফিনের সামনে ফারহা। লালচে দাগ পড়েছে হাতের দুই ধারে। ভুরুদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন। রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে ফারহা, দেখুন কি করেছেন হাতের অবস্থা। আপনি এমন কেন? দুই হাতে পরপর উন্মাদের মতো চুমু খেলে তাসফিন। গভীরভাবে ঠোঁট ছুঁয়ে বলল, সরি বাট নট সরি সুখ। আমি কিন্তু এমনই। ছুঁবেন না, ফাজিল লোক। আগে যদি জানতাম আপনি এমন, তাহলে। তাহলে কি? ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে। ফারহা তেতে উঠল। উঠে যেতে চাইলে কোমর টেনে জড়িয়ে রাখে তাসফিন। তাহলে আপনাকে গুলি করে দেব। সশব্দে হেসে উঠল তাসফিন। নাক টান ঘষে ফিস ফিস করে বলল, করে দাও তাড়াতাড়ি। ম্লান মুখ করে তাকালো ফারহা। মিইয়ে যাওয়া কণ্ঠে বলে, ব্যথা পাই তো আমি। বুকের মধ্যখানে ছোট্ট পাখিটাকে দুই হাতে আগলে নিল তাসফিন। কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে বলে, ভালোবেসে ভুলিয়ে দেব। চুপটি করে কবুতরের বাচ্চার মতো শুয়ে রইল ফারহা। আচ্ছা, আমরা এখানে চলে এলাম, বাড়িতে কেউ জানে? জানে। ইস, সবাই কি বলবে বলুন তো? লজ্জায় মাথা মুখ দিয়ে ভুরু উঁচু করে তাকালো তাসফিন। বলবে বউ নিয়ে হানিমুনে গেছি, এই আবার। কিছু বলতে পারল না ফারহা, চুপ করে রইল। আপনি এত ঠোঁট কাটা কেন? একটুও লজ্জা নেই? বইয়ের সামনে কিছুর লজ্জা? সি, আপনার এই সবের জন্য আমার কি খারাপ অবস্থা। উফ, একেই বলে পুরুষ। মহাপুরুষ যে কিনা ঠিকঠাক বউ সেবা করছে। চট করে উঠে গেল ফারহা। এক টুকরো সাদা কাপড় জড়ানো নিজেকে যথাযথ ঢাকার চেষ্টা করলো। দূরে গিয়ে তাসফিনকে উদ্দেশ্য করে বলল, কুচো পুরুষ। ক্লিন শেভ করা গালে হাত বুলায় তাসফিন। অদ্ভুত ভঙ্গিমায় এদিকে ওদিকে মাথা দুলিয়ে বলল, আবারও বোঝাই পুরুষ কিনা। চট করেই দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ফারহা। ভেতর থেকে গলা উঁচিয়ে বলল, ব্যাং করবেন আপনি? ধরে দেখান তো। দরজার কাছে দাঁড়ালো তাসফিন। দূরবোধ্য হাসিখানা ঠোঁটে ঝুলছে। সুখরে, এবার তুই গেলি। ভেতরে থাকা ফারহা খিলখিলিয়ে হেসে উঠল।
টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। সাদা তুলোর মতো নরম গাছপালার পাতাগুলো মৃদু হাওয়ায় দুলছে। দূরে মাঠের কিনারায় একটা পুরানো আম গাছ ছায়া ফেলেছে ধান ক্ষেতের গায়ে, যেখানে হলুদ হয়ে ওঠা শীষগুলো বাতাসে জ্বলছে। পরীক্ষা শেষে বাড়ি ফিরেছে ঝুমুর। সবকিছু ইদানিং ঠিকঠাক চললেও মাঝে মধ্যে রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ তার আড়ালে তাকে নিয়ে আলোচনা করে। সে এসে পড়লেই দুজনের মুখে ক্লু পেটে ফেলে। জিজ্ঞেস করলে কিছু বলেও না। তাতে ভীষণ বিরক্ত ঝুমুর। পরীক্ষা চলছে, যার দরুন খুব একটা কথা বলতে পারে না নবীনের সাথে। এটাই ওর লাস্ট ইয়ার। এরপর পড়াশোনার ঝামেলা শেষ। দেখা যাক পরে কি করা যায়। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিল ঝুমুর। আশেপাশে দৃষ্টি বুলিয়ে মাহিরকে খুঁজে না পেয়ে রুবিনা শেখকে জিজ্ঞেস করে, আমু, মাহির আসেনি এখনো? রুবিনা শেখ ছাদে যাচ্ছিলেন। ঝুমুরের প্রশ্নে থেমে গেলেন। না, এখনো আসেনি। নূপুর স্বাভাবিকভাবেই চলছে ইদানিং। নিজের প্রতি যত্নশীল হয়ে সাথে ছেলেটাকেও খুব যত্ন করছে সে। মাহিরকে 2 মাস হলো স্কুলে ভর্তি করিয়েছে। রোজ আনতে যায়, মাঝে মাঝে তাসফিনও আনতে যায়। মাহির ইদানিং দুষ্টু হচ্ছে। এখন আর আগের মতো বাবা বাবা করে না। তবে মাঝে মধ্যে হুট করেই নূপুরকে জিজ্ঞেস করে, আব্বু কোথায় আম্মু? কথাটা শুনলেই বুকটা মোচড় দিয়ে ওঠে তার। স্কুল ছুটি হয়েছে সবে। গেটের কাছে দাঁড়িয়ে আছে নূপুর। অপেক্ষা করছে ছেলের জন্য। দূরে ব্যাগ কাঁধে দৌড়ে আসছে মাহির। নূপুরকে দেখে জাপটে ধরে, আম্মু আম্মু। ঘেমে যাওয়া মুখখানি ওড়না দিয়ে মুছিয়ে দিল নূপুর। আমার বাবাটা। আম্মু জানো, আজকে আমি সবার আগে গণিত করে দিয়েছি। ম্যাম আমাকে গুড বয় বলেছেন। মুচকে হাসে নূপুর। প্রতিদিন ক্লাস শেষে সব কথা এসে নূপুরকে বলে মাহির। ছেলের আদুরে কথাগুলো শুনতে বেশ ভালোই লাগে। আচ্ছা, মাহির বাসায় গিয়ে শুনবো, ঠিক আছে? এখন চলো যাই। মা ছেলে দুজনে হাঁটতে লাগলো সামনের দিকে। হুট করে একটা বাইক চলে আসে সামনে। আঁতকে ওঠে নূপুর। কিঞ্চিত ভয় পেল সে। হেলমেটটা খুলতেই পরিচিত মুখটা দেখতে পেল। হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে নেহাল। নেহালকে দেখে অস্বস্তিতে পড়ে গেল নূপুর। সে রোজ আসে বাড়িতে। সবাই তাকে বরাবরই ভালোবাসে। মাহির তো এখন আগের থেকে আরো বেশি ভালোবাসে। আঙ্কেল! মাহির নূপুরের হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে চট করে কোলে ওঠে নেহালের। ইয়া, মাই চ্যাম্প, কি অবস্থা? খুব ভালো। আমি ক্লাসে ম্যাডামের থেকে গুড বয় পেয়েছি। আচ্ছা তাই? তাহলে তো তুমি সত্যিই গুড বয়। খিলখিলিয়ে হেসে উঠল মাহির। নূপুর আইটাই করে বলল, চলে এসো মাহির, বাড়ি ফিরবো। মাহির মুখ কালো করে তাকালো। না, আমি আঙ্কেলের সাথে বাইকে যাব। বাইকে করে? নিহাল হাসলো। নূপুর তোতলাতে তোতলাতে বলল, না, চলে এসো। না না, আমি আসবো না। আঙ্কেল, আমাকে নিয়ে যাও। থাকুক না নূপুর, চলো আমি পৌঁছে দেই বাড়িতে। নূপুর ফের চমকে ওঠে। এভাবে বাইকে যাবে? না না, কি লজ্জাজনক। না না নেহাল ভাইয়া, আমরা পারবো যেতে। উফ, জেদ ছাড়বে না তুমি না? উঠে এসো। ধমক খেয়ে চুপ করে যায় নূপুর। মাহির খিলখিলিয়ে হেসে উঠল। চটজলদি নিহালের সামনে এসে বসলো। নূপুর কাঁপা কাঁপা দেহে ধীরে ধীরে উঠে বসে। বাতাস বইছে প্রবল বেগে। কপালের চুলগুলো উঠছে অবলীলায়। বাইকের আয়নায় উকি দিচ্ছে নেহালের সুগভীর দৃষ্টি। সেই আগের মতোই রয়েছে নূপুর। সুদীর্ঘ কেশ, ফর্সা সুন্দর মুখশ্রী, পাতলা ঠোঁট। শুধু সেই ঠোঁট দুটোর ওপর থেকে সরে গেছে প্রাণবন্ত হাসিখানা। আদতেও কি কখনো সে পারবে সেই প্রাণবন্ত স্বচ্ছ হাসিখানা ফিরিয়ে দিতে? নিজের ওপর মাঝে মাঝে ভীষণ রাগ হয় নেহালের। সে যদি সেই দিন জোর করেই নূপুরকে বিয়ে করে ফেলতো, তাহলে বোধহয় এরকম করুণ অবস্থা হতো না মেয়েটার। নূপুর আইটাই করে শুধোয়, আপনি পৃথার ফোন ধরছেন না কেন নিহাল ভাইয়া? ক্ষণিকের জন্য থমকে গেল নিহাল। কালকের পর থেকে পৃথার সঙ্গে কোনো কথা বলেনি নিহাল। এমনি, মলিন মুখ করে বলল নিহাল। নূপুর চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো। আপনি চাইলে ওকে একটা সুযোগ দিতে পারেন। নেহাল কি করবে জানে না। আমার
এই জীবনে আমি কাউকে সুযোগ দিতে চাই না নূপুর। নূপুরকে সকালবেলায় পৃথা ফোন করে অনেক কান্নাকাটি করেছে। নেহাল তার সাথে কথা বলছে না। সে সবটা মেনে নিতে পারলেও এরকম কথা না বলা অবহেলাটুকু মেনে নিতে পারবে না। বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো নেহালের বাইক। মাহির নেমেই দৌড় লাগালো ভেতরের উদ্দেশ্যে। নূপুর চাপা স্বরে বলল, জানি না আপনি খুশি হবেন কিনা, কিন্তু আমি ভীষণ খুশি হব যদি আপনি পৃথাকে একটা সুযোগ দেন। মেয়েটার ভালোবাসায় কোনো কমতি নেই, নিজের থেকেও বেশি ভালোবাসে আপনাকে। আর অপেক্ষা করলো না নূপুর, গুটি গুটি পায়ে ভেতরে চলে গেল। নেহাল নিশ্চুপ। সে কি জানে না পৃথা কেমন মেয়ে? এত অবহেলা করার পরেও ভালোবেসে যাচ্ছে, একটুখানি ভালোবাসা আশা করছে, অথচ নেহাল দিতে পারছে না। সে এক ব্যর্থ পুরুষ। শনিবার সকাল 9:30 ছুঁই ছুঁই বেঘরে ঘুমাচ্ছে ফারহা। হুট করেই মুখের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলছে। ঝাপসা ঝাপসা দৃষ্টিতে তাকানোর চেষ্টা করছে ফারহা। মুখের সামনে আরো একটি মুখয়াব দেখে হকচকিয়ে গেল। কি করছেন লেফটেন্যান্ট সাহেব? চুমু চুমু ফিল পাচ্ছি, তাই এসেছি। থতমত খেয়ে গেল ফারহা। চকিত উঠতেই গিয়ে বুঝতে পারলো ভারী শরীরটা তার ওপর বিচরণ করছে। ছি লেফটেন্যান্ট সাহেব, আপনি এত লুচু হচ্ছেন কেন দিন দিন? ঠোঁট কামড়ে হাসলো তাসফিন। দুই দিকে মাথা দুলিয়ে ফিস ফিসিয়ে বলল, দিন দিন আমার বউটা হট হচ্ছে, তাই আমিও লুচু হচ্ছি। আপনার এই অশ্লীল কথার জন্যই তো আপনাকে ভাইরাল করে দেওয়া উচিত। সবার উচিত আপনার লুচুগিরি দেখা। তড়িঘড়ি করে উঠে বসলো তাসফিন। উফ সুখ, আগে বলবা তো। তাড়াতাড়ি ভিডিও করো যান, দেখো আমি ঠিক কতটা অশ্লীল। এরপর দুজনেই ভাইরাল, ঠিক আছে? শেষের কথাটা বলে চোখ টিপল তাসফিন। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। ঠোঁটকাটা জামাই তার, কোথায় পালাবে সে?